দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি আমাদের দেশের অর্থনীতির গতি প্রকৃতি, তার সম্ভাবনা এবং চ্যালেঞ্জের কথা। দর্শক, আমি তৌফিকুল ইসলাম খান আজ এই অনুষ্ঠানে কথা বলবো আমাদের অর্থনীতির একটি বিশেষ দিক নিয়ে। আপনারা সবাই জানেন যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব গ্রহণ করার পর প্রথম যে কাজটি করেছিলেন তার মধ্যে একটি ছিল অর্থনীতির বর্তমান অবস্থাকে তুলে আনার জন্য একটি শ্বেতপত্র প্রণয়ন করার একটি কমিটি গঠন করেন। ডক্টর দেবপ্রভু ভট্টাচার্যের নেতৃত্বে 12 জন সদস্য সেই শ্বেতপত্র গত সপ্তাহে উন্মুক্ত করেছেন, এটা হস্তান্তরও করেছেন আমাদের যে সরকার আছে তাদের কাছে, এবং সার্বিকভাবে এটাকে জনগণের কাছে তুলে ধরা হয়েছে এবং এখন গত এক সপ্তাহ ধরে এটা বিভিন্ন আলোচনার ভিতরে আছে। আমরা আজ কথা বলার জন্য এই বিষয়ে আমরা ডেকেছি প্রফেসর শর্মিন নিলর্মী। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষক, একই সাথে তিনি সদস্য এই শ্বেতপত্র কমিটির। এবং আমার সাথে আছেন আশরাফ কায়সার, তিনি সিনিয়র সাংবাদিক। আমরা আলোচনা করব যে এই যে শ্বেতপত্রটি প্রণয়ন হলো সেই শ্বেতপত্র প্রণয়ন হওয়ার পরের ধাপগুলো কি, মানুষ এটাকে কেমনভাবে দেখছেন এবং এর থেকে আমরা আর কি আশা করতে পারি আগামী দিনের নীতি নির্ধারণে। আশরাফ কায়সার, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। অর্থনীতির শ্বেতপত্র তো প্রকাশ হলো, প্রফেসর নিলর্মী সেখানে দায়িত্ব নিয়েছিলেন, তিনি কাজ করেছেন। আপনারা যারা বাইরে থেকে দেখছেন আর অর্থনীতি রাজনীতিকে নিয়মিতভাবে পর্যবেক্ষণ করছেন, কি দেখলেন? আপনাদের যেই এক্সপেকটেশন তার সাথে এই অর্থনীতির শ্বেতপত্র আসার পরে যে ধারণাগুলো আপনারা করছিলেন যে সরকার ব্যবস্থার উপরে অর্থনীতি পরিচালনার ভিতরে, তার থেকে আপনাদের প্রতিক্রিয়া কি? প্রথম কথা, এটি খুব জরুরি একটি কমিটি করা হয়েছিল, কমিশন করা হয়েছিল, যাতে করে আমরা অর্থনীতির হাল হকিকত জানতে পারি। কেননা আপনি মোটা দাগে যেমনটি আমরা জেনেছি যে গত 16 বছর সরকারটি দুটি বড় কাজ করেছে খারাপ অর্থেই। একটি হচ্ছে ফ্যাসিজম কায়েম করেছে আপনার সর্বস্তরে, সেটি শাসনতন্ত্র বলি, প্রশাসন বলি, রাজনীতি বলি, অথবা গণমানুষের বা সুশীল সমাজের মত প্রকাশের অধিকার বলি। আরেকটি হচ্ছে তিনি অর্থনীতি লোপাট করেছেন, সেটি ব্যাংকিং হতে পারে, সেটি জ্বালানি সেক্টর, সেটি ডিজিটালের নামে অথবা অবকাঠামো তৈরি করে। আপনি জানেন যে সরকারটি উন্নয়ন বনাম গণতন্ত্র এরকম একটি খেলা দেশব্যাপী চালু করেছিলেন, যে আপনি যদি গণতন্ত্র চান তাহলে উন্নয়ন পাবেন না, উন্নয়ন পেলে গণতন্ত্র পাবেন না। মানে অদ্ভুত খেলা। শর্মিন নিলর্মীর মতো এরকম 11 জন মানুষের কাছের দিকে তাকিয়েছিলাম, যাতে করে অর্থনীতিবিদরা, অর্থনীতির মানুষরা নির্মোহভাবে আমাদের কাছে তুলে ধরেন। ফলে তাদের যেই তথ্যগুলো আমরা দেখতে পেলাম সেটি কিন্তু ভয়াবহ। ধরুন, আপনি যদি বছরে $16 বিলিয়ন পাচার হয়ে যায়, সেটি ব্যাংকিং খাত থেকে হোক, আপনার জ্বালানি সেক্টরে কাজ দিয়ে হোক, অথবা অবকাঠামো সেক্টরে কাজ দিয়ে হোক, সেটি আমরা খুব ভালোভাবে দেখতে পেলাম। এবং মোটা দাগে আমার ধারণা একটি সরকার যে কোনো এক সময় জনগণ দ্বারা নির্বাচিত হয়তো হয়েছিল, তারা এত বেশি অর্থ লোপাট করেছে। ধরেন 16 বিলিয়ন করে যদি আপনি 15 বছর ধরেন, তাহলে প্রায় $200 বিলিয়ন আপনি লোপাট করেছেন। কাজেই এটি একটি বড় অঙ্ক। যেমন একবার গভর্নর বলছিলেন যে পৃথিবীর সবচেয়ে বড় ব্যাংক লুটেরার নাম শেখ হাসিনা। যদি আমরা এস আলম এবং তার অন্যান্য সঙ্গীদের লুট এবং সেটি যদি উনি অ্যাপ্রুভ করে থাকেন, যে কারণ রেগুলেটরি বডিরা কেউ কাজ করছিল না, বাংলাদেশ ব্যাংক যার তদারক করার স্বাধীনভাবে কাজ করতে পারছিল না, কেন্দ্রীয় ব্যাংক এটা আছে অথবা তার একটা গোষ্ঠীর ভিতরে অংশ হয়ে গিয়েছে। হ্যাঁ, এটি শুনলে কিন্তু মনে হয় নিউট্রাল ছিল, তারা ওই লোপাটকারী গোষ্ঠীর সহযোগী হয়েছিল। এক হচ্ছে আপনি স্বাধীনভাবে কাজ করেননি, আপনি হাত গুটিয়ে বসেছিলেন, কিন্তু আপনি তাদেরকে হেল্প করেছেন টাকা পাচার করার সময়, আপনি হেল্প করেছেন দেশের অর্থনীতি থেকে বিদেশে পাচার করার সময়। কাজেই আমরা এই শ্বেতপত্র থেকে মোটা দাগে একদম বার্ডস আই ভিউতে বাংলাদেশের অর্থনীতিকে ম্যাপ আউট করতে পারলাম, ফিগার আউট করতে পারলাম। আপনি প্রতি বছর $16 বিলিয়ন লোপাট হয়েছে জানতে পারলাম। আমরা জানতে পারলাম 4টি বড় সেক্টর, যেমন জ্বালানি, অবকাঠামো, আপনার আইসিটি, এরকম আরেকটি হয়তো কোন ব্যাংকিং খাতে। ফলে এই 4টি খাতে যে আপনার বড় বড় অন্যায় হয়েছে। দেখুন, এখানে আমরা শ্বেতপত্র থেকে আরও একটি জিনিস জানলাম, যে আপনার প্রাইভেট সেক্টর প্লেয়ার্স, রেগুলেটরি বডি অ্যান্ড গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক সেক্টর, এটি মিলে কি করে একটি অর্গানাইজড ক্রাইম হয়েছে। মানে সবার কিন্তু সেখানে দায় আছে।
আমরা যখন আরও ডিটেলে শ্বেতপত্র পড়তে শুরু করলাম তখন কিন্তু কোনো কোনো বড় প্লেয়ারের নাম দেখলাম, তার ডিটেলটা দেখতে পেলাম এবং কোনো কোনো বড় কন্ট্রাক্টের গল্পটা পড়তে পারলাম। আমার ধারণা এটি পাঠ্য বইয়ে যাওয়ার মতো। আচ্ছা। কারণটা হচ্ছে যে যাতে করে মানুষ, দেখুন আমাদের একটা অভ্যাস হয়েছে রাজনীতিতে আমরা যারা একটু যুক্ত, মনে হয় যে রেটোরিক্স হচ্ছে পলিটিক্স, কিন্তু এবারের পলিটিক্স কিন্তু রেটোরিক্স না। এবারের পলিটিক্স কিন্তু আপনার হতে পারে ফ্যাক্ট বেসড। যখন আপনি বলবেন যে আওয়ামী লীগ, একটা তো হচ্ছে তার ফ্যাসিজম, একটা হচ্ছে তার গণহত্যার চেহারাটি, একটা হচ্ছে যে সে আপনাকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেছিল বা রাজনৈতিক দলগুলোকে তার মাঠে খেলতে দেয়নি। আরেকটি হচ্ছে যে আপনি অর্থনীতিকে বাংলাদেশকে পঙ্গু করে দিয়েছেন, অর্থনীতিতে খারাপ রোল প্লে করে। কাজে আমরা ভবিষ্যতের জন্য মনে করি যে অনেক শিক্ষণীয় আছে এই শ্বেতপত্রে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি প্রফেসর নীলম মিয়া আপনার কাছে যাব যে আসলে তো অর্থনীতির ভেতরের যে অব্যবস্থাপনা এবং বিভিন্ন ধরনের ভুল নীতি, দুর্নীতি সব মিলিয়ে একটা দুর্বলতা আমরা গত 2 বছর ধরেই দেখছিলাম, যে অর্থনীতির পরিস্থিতি বেশ চাপের ভিতরে আছে। এটা আমরা দেখা শুরু করেছি এবং স্পষ্ট হয়ে আসছে, যদিও এই আলোচনা গত অন্তত 1 দশক ধরে নিয়মিতভাবে আমরা যারা বিশ্লেষক আছি তারা আমরা বলছি। একটা বড় বিষয় আমি জানি যে সবাই আলোচনা করছেন দুর্নীতির বিষয়গুলো এবং অর্থ পাচার তার মধ্যে একটা। কারোর মধ্যে অনেক প্রশ্ন এসেছে যে এত দুর্নীতি হলো এবং সেটা কিভাবে আসবে। সেইটাকে যদি আমি বাদও দিই, সার্বিকভাবে আর যেই বিষয়গুলো আপনারা মানে তুলে এনেছেন অর্থনীতির বিভিন্ন বিষয়, একটু মোটা দাগে যদি আমাদেরকে বলেন দর্শকদের জন্য যে দুর্নীতির, অর্থ পাচারের বাইরেও যেই বিষয়গুলো এখানে এসেছে। আমরা যখন দেখেছি যে একটা হচ্ছে টাকার অঙ্ক পাচার হয়ে যাওয়া, এবং সেই পাচার হয়ে যাওয়ার পাশাপাশি আরও ছিল হচ্ছে অনেক প্রকল্প আছে যেগুলো মোটা দাগে প্রয়োজনীয় প্রকল্প ছিল, কিন্তু 1 টাকার জিনিস হয়তো বা 832 টাকায় করা হয়েছে। আবার কিছু কিছু ছিল একেবারে অপ্রয়োজনীয় ছিল, সেখানে অর্থায়ন করা হয়েছে। এবং এই অর্থায়নের সিদ্ধান্ত নেবার প্রক্রিয়ায় যে ধরনের অর্থনৈতিক টুলস ব্যবহার করা হয়েছে, যেটা বেসিক অর্থনীতির টুল, সেগুলোও ভীষণভাবে ফ্লড ছিল। এবং যদি আপনি উদাহরণ দিয়ে বলেন, যেমন ধরেন আপনি যখন একটা প্রকল্পের কস্ট বেনিফিট অ্যানালাইসিস করছেন, আপনি যখন ব্যয় নির্বাহের হিসাব করছেন তখন আপনি কনস্ট্যান্ট প্রাইসে করছেন, আর যখন আপনি বেনিফিট যখন হিসাব করছেন তখন আপনি নমিনাল প্রাইসে করছেন। তো অটোমেটিক্যালি তো আপনি এটার জন্য বেনিফিট এবং কস্টের মধ্যে রেশিওটার একটা বড় ধরনের পার্থক্য হয়ে যায়। এই যে টেকনিক্যাল দুটো করলেই আপনাকে কনস্ট্যান্টে করতে হবে, নতুবা দুটো করলেই নমিনালে করতে হবে। দর্শকদের জন্য সহজ করে বলি, যখন আপনি খরচের হিসাব করছেন তখন যেই সময়ে খরচ করছেন সেই সময়ে হিসাব করছেন, কিন্তু যখন সেটা থেকে যে লভ্যাংশটা আসবে বা লাভটা আসবে সেটা যেহেতু হয়তো 10 বছর 15 বছর, তখন আমি হিসাব করছি 20 বছরের পরের পয়সার হিসাবে। অর্থের মূল্যটা ওই সময় গিয়ে কমে যায়। আমরা জানি মূল্যস্ফীতির কারণে 1 টাকার দাম আর 1 টাকা থাকে না সামনে গিয়ে, সেই কারণে এটার মিসম্যাচ হচ্ছে। একদম, মানে নিয়ম হচ্ছে বেশি দেখাচ্ছে। নিয়ম হচ্ছে কস্ট আর বেনিফিট দুটোই হয় আমি আজকের ভিত্তি মূল্যতে হিসাব করব, অথবা আমি 20 বছর পরের ভিত্তি মূল্যতে হিসাব করব। দুটো আলাদা হচ্ছে। এখন এইটা কি টেকনিক্যাল নোহাউয়ের সমস্যা? তা না, এটা হচ্ছে আমার বেনিফিট স্ট্রিমটাকে বড় করে দেখাতে হবে, ফলে আমি এই পদ্ধতি নিয়েছি। আমরা যারা মানে ক্লাসে অর্থনীতি পড়ে এসেছি তারা তো আমরা জানি যে এইভাবে আমাদের পড়ানো হয়েছে একদম, মানে এটা একদম বেসিক না। তাহলে আমি কি আশা করব যে এই যে বুদ্ধিবৃত্তিক যে দুর্নীতি, বুদ্ধিবৃত্তিক যে অসততা, এটা সরকার নির্বিশেষে আগামীতে যারা আসবেন ওনারা এটা তো এমন না যে আমরাই তো এই কাজের সাথে যুক্ত। একটা অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করবার এই অ্যানালাইসিসগুলোর সাথে আপনারা যুক্ত থাকেন, পরামর্শক যুক্ত থাকেন। এই অসততাটা আসলে তো বন্ধ হতে হবে। তারপরে ধরেন আপনি আরও রয়েছে, আপনি প্রথমে একটা 1 টাকার খরচ বললেন যে এই প্রকল্প করতে 1 টাকা লাগবে, চতুর্থবার রিভিশনের পরে গিয়ে দেখা গেল এটা করতে 400 টাকা লাগবে। তাহলে আপনার কস্ট আর বেনিফিটের যে রেশিও সেটা তো বদলে যেতে বাধ্য না, কিন্তু আপনার প্রথমবারের যে হিসাব কস্ট আর বেনিফিটের যে রেশিও সেটা দিয়েই আপনি পুরো মানে আপনি পরবর্তীতে রিভাইজ করছেন না, এইটা তো আপনার কাম্য না। আপনার একটা প্রজেক্টের ভায়াবিলিটি তো নির্ভর করবে এই ধরনের অর্থনৈতিক বিশ্লেষণের উপরে, সেটা ঘটে নাই।
আরও অনেক ধরনের বুদ্ধিবৃত্তিক অসততা রয়েছে। যেমন আপনারা খুব অবাক হবেন শুনে যে সাভার ট্যানারি এস্টেটের যে আমাদের হাজারিবাগ থেকে বুড়িগঙ্গার পাড় থেকে ধলেশ্বরীর পাড়ে আমাদের চামড়া শিল্পটা চলে গেল, সেইটা হবার আগে কোনো ধরনের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা হয়নি। মানে এটা তো একটা অবিশ্বাস্য। পরিবেশের ভিতর পরিবেশের কি প্রভাব পড়বে এটা আমরা জানি না। একদমই। অথচ সরানো হয়েছিল পরিবেশ, হ্যাঁ, এবং এটা তো করেই। আপনার 97 সালে আমাদের দেশের আইন আছে, এই আইনে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট পরিবেশের এই ছাড়পত্র ছাড়া কোনো স্থাপনায় আসলে হওয়ার সম্ভব না। 97 সালে হওয়ার অর্থ হলো এটা এর আগে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিলেন তারাই এই আইনটা করেছেন। ওনারা করেছেন। পরিবেশ অধিদপ্তর যখন এই কথা আমাদেরকে বললেন, মানে মানে এটা হতবাক হওয়ার মতো ব্যাপার না? মানে এখন এগুলোকে আপনি কি দুর্নীতি বলবেন? এগুলোকে দুর্নীতি বলবো আমি এটাই আশেপাশের জন্য বলছি যে দেখেন আমরা কতগুলো আইন রাষ্ট্র পরিচালনার জন্য আমরা যে সংস্কারের আলোচনাও করছি, অনেক ক্ষেত্রে আমরা আলোচনা করছি যে কতগুলো যদি আমরা আইন নীতি নিয়ম তৈরি করি তাহলে আমার কতগুলো সেফগার্ড তৈরি হয় না, আমার এগুলো আমাকে নিরাপত্তা দিবে। কিন্তু আসলে আমরা যেটা দেখলাম সেটা হলো যে মানে শ্বেতপত্রে যেটা এসছে সেটা হলো বিভিন্ন এই ধরনের কাজের ক্ষেত্রে সরকারেরই আইন নিয়ম নীতি পরিপালন করা হয়নি। এখন এর থেকে আমরা কি শিক্ষা নিব? আমরা নিশ্চয়ই সংস্কারের ভেতর দিয়ে আগের ভালো নীতিগুলো তো আছেই, নতুন নতুন নীতি করেছি। দেখুন, এই দেশ আলোচিত দুটি কাজের জন্য, একটি হচ্ছে নীতি প্রণয়ন আর একটা হচ্ছে আইন প্রণয়ন। কিন্তু 54 বছরের ইতিহাস বলে আমাদের দারুণ সব নীতি থাকার পরেও, আমাদের দারুণ সব আইন থাকার পরেও আমাদের অনিয়ম সবচেয়ে বেশি, দুর্নীতি সবচেয়ে বেশি, নীতি না মানা এবং আইন ভাঙা, এটির প্রবণতা। তার মানে এই 4টা ঘটনা ঘটলো। দেখুন, গত 15 বছরের শাসনটি একটা হুইমের শাসন ছিল, মানে মর্জি মাফিক। তিনি তার যখন মেজাজটা সেরকম থাকতো উনি এরকম সিদ্ধান্ত নিতেন। এখন আপনি মেজাজের উপরে নীতির প্রণয়ন কি করে, আমি জানি না কোন অধ্যয়নে এটা পাঠ করা যাবে, বাট কিন্তু এটিকে আবার মেজাজ বললে ছোট করা হবে। এর সাথে 1000 কোটি টাকার দুর্নীতির একটি পরিকল্পনা, এর সাথে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, এর সাথে ভবিষ্যতে অপোজিশনকে মাঠ ছাড়া করে ওই এলাকায় গেড়ে বসা, সুদূর প্রসারী পরিকল্পনা। শুধু একজন বদমেজাজি খিটখিটে মহিলা এরকম বা পুরুষ, শুধু মহিলা বললে অন্যায় হবে তা না। কিন্তু ধরেন নিকলি হাওর বা আমাদের বড় হাওরে যে আপনার রাস্তা হয়েছে, তার কি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা হয়েছে? আমরা এখন জানি যে গত 2টি বন্যা অন্তত ওই কারণে হয়েছে। দেখুন, ওখানে একজন প্রেসিডেন্ট থাকতেন এবং তার বাড়ি, অতএব তাকে ওরকম করে রাজস্বিকভাবে ওই রাস্তা দিয়ে নিয়ে যাবে, রাস্তার শেষ মাথায় তার একটা রিসোর্ট হবে, উনি ওখানে লুঙ্গি পরে বারান্দায় হু বাতাসের মধ্যে বসে থাকবেন। এইসব যদি হয়, দেখুন আমি জানি যে অর্থনীতির আলোচনায়, উন্নয়নের আলোচনায় উদাহরণগুলোকে অদ্ভুত মনে হচ্ছে, বাট বাস্তবতা তো তাই। বাস্তবতা তো আমরা এইভাবে সিদ্ধান্ত নিয়েছি। দেখুন, আমাদের একটা অদ্ভুত ঘটনা হচ্ছে, আমরা ফৌজদারি অপরাধের শাস্তি দেই, দেওয়ানি অপরাধের শাস্তি দেই, কিন্তু নৈতিক অপরাধ, আমার তো ধারণা নৈতিক অপরাধ সবচেয়ে বড়। কাজে আপনি যে কথাটি বলছিলেন যে নীতি থাকা সত্ত্বেও তারা কেন অপরাধের সাথে যুক্ত হয়েছে, অতএব আপনি তাদেরকে নৈতিক অপরাধে বিচার করবেন, যে এই নীতিকে তারা কেন মেনে চললেন না, বা এই আইনটাকে তারা কেন। দেখুন, আমি হাজারিবাগ এলাকায় বড় হওয়া মানুষ, আমার জীবনের অন্তত অনেক বেশি ক্ষতি হয়েছে ওই এলাকার ট্যানারির জন্য। সো আমরা তো ভেবেছিলাম যে এটি রিলোকেটেড হচ্ছে, এটা ইটিপি কাজ করবে, ধলেশ্বরী বলে একটি নদী আবার বুড়িগঙ্গা হবে না। কিন্তু আপনি এই গভর্নমেন্টকে দায়ী করবেন বাংলাদেশের 3টি নদী হত্যা করার জন্য। আপনি যদি মানুষ হত্যা করে আপনার শাস্তি হয়, নদী হত্যার জন্য আপনার শাস্তি কী? এইভাবে যদি আমরা এখন থেকে কথা না বলি, আমার ধারণা আগামীতেও কেউ আসবে গুড বয় বলে, এবং তারা এগুলোকে ভাঙবে, বলবে কোনো তো আইন ছিল না আমাকে শাস্তি দেওয়ার। আমি প্রফেসর নীলম মিয়া আপনার কাছে আসছি যে একটা ধরেন নিয়ম মানা হয়নি, কিন্তু সেই নিয়ম যে মানা হলো না সেইটা মানে দিক থেকে সরকারের বাইরেও কেউ যে এটা এই বিষয়গুলো তুলে আনতে পারেন নাই, সেইটার কারণ কি বের হয়ে এসছে যে এটা আমরা কেন জানতে পারলাম না? একটা জিনিস আমি বলবো, মিডিয়া কিন্তু হেল্প করেছে। আমরা প্রচুর তথ্য সংবাদপত্রের এই ইঙ্গিত থেকে পেয়েছি
কিছু কিছু তথ্য তো অবশ্যই মানে বিভিন্ন কারণে এগুলো সামনে আসে নাই। এখানে না এমনভাবে জট পাকিয়ে গেছে, আমলাতন্ত্র, রাজনীতিবিদ, যিনি ব্যবসা করছেন, যিনি এমপি হচ্ছেন, এরা সব মিলিয়ে এমন ধরনের একটা ক্রাইম হয়েছে এখানে যে এই নেক্সাসের বাইরে আসলে তেমনভাবে কোনো কিছুই করা হয়ে ওঠেনি। সেটা একটা বড় বিষয়। তবে কিছু কিছু ক্ষেত্রে ধরেন আমাদের যেমন রিজওয়ানারা তো কাজ করেছেন, তাই না? মানে কিছু কিছু ক্ষেত্রে তো আমাদের আরও কিছু মানে অ্যাক্টিভিস্ট ছিলেন, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট ছিলেন যারা কথা বলেছেন, নির্যাতিত হয়েছেন, কিন্তু তার মধ্যেও কথা বলেছেন আর কি। এগুলো বিচ্ছিন্নভাবে ঘটেছে, কিন্তু এটা সত্যি যে আমাদের এই ত্রাসের রাজত্বে আমাদের কালেকটিভ এজেন্সি তৈরি হয়নি। ত্রাসের রাজত্বের আরেকটা কথা আমি বলি, আমাদের মানে এটা আপনি যদি বলেন টাকার অঙ্কে কয় টাকা, আমরা দেখেছি যে ইউজিসি যে বরাদ্দ দেয় 61টা পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে বাংলাদেশে এখন। এটা প্রতি নির্বাচনে 2018-তে এবং 2024-এ আমরা দেখেছি যে আগের বছরগুলোতে ধরেন 600 কোটি টাকা, 800 কোটি টাকা, 1200 কোটি টাকা, 2000 কোটি টাকা এরকমভাবে বরাদ্দ বেড়েছে অবকাঠামো উন্নয়নে। হঠাৎ করে সেটা নির্বাচনের আগ দিয়ে হয়ে গেল 4500 কোটি টাকা, 6000 কোটি টাকা। মন্ত্রী এমপিরা নিজেদের এলাকায় জমি কিনে ফেললো, ডিসি সাহেব সেই জমির মূল্য নির্ধারণ করে ফেললো উচ্চ মূল্যে, এবং তারপরে কম্পেনসেশন 3 গুণ টাকা দিয়ে আপনি জমির মালিকদেরকে দিয়ে দিলেন। এই যে সামগ্রিক যে কাজগুলো, এগুলো নির্বাচনের আগ দিয়ে একটা অ্যাপেক্সের মতো হয়েছে। টাকার অঙ্কে আপনি 4000 কোটি টাকা বা 5000 কোটি টাকা তো এত বড় বলবেন না, কিন্তু এই যে প্রবণতা 4000 কোটি টাকা অনেক টাকা যদি আপনি এটাকে জনগণের টাকা হিসেবে একদম treat করেন, একদম। তাই না? এটা তো এবং এই সরকারি টাকা বলে প্রবণতা কিছু নাই। কি হয়েছে, এই প্রবণতা হয়েছে যে আমাদের স্থানীয় পর্যায়ের নেতারা জাতীয় নেতাদের সাথে মিলে বিশ্ববিদ্যালয়ের কিছু অসাধু শিক্ষককে এর মধ্যে নিয়ে নিয়েছেন, নিয়োগ বাণিজ্য করেছেন, এবং সরকারি দলের ছাত্র উইং এই দুর্বৃত্তায়নের সাথে জড়িত হয়ে গেছে। পুরো চক্রটা আপনার শিক্ষার যে সংস্কৃতি সেইটাকে একদম ভীষণভাবে ইয়ে করেছে, মানে খারাপ করে দিয়েছে। আমরা এই আলোচনায় ফিরবো, আপনার কাছে জানতে চাইবো যে আর কোন কোন খাতে আপনারা বিশ্লেষণ করেছেন এবং কি দেখেছেন। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি। আমরা শুনছিলাম অর্থনীতির শ্বেতপত্রে কি আছে এবং সামনের দিনে এই শ্বেতপত্র ব্যবহারের ক্ষেত্রে আমরা কি আশা করতে পারি। আমাদের সাথে থাকবেন। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি, এই অনুষ্ঠানে আমি তৌফিকুল ইসলাম খান কথা বলছিলাম অর্থনীতির শ্বেতপত্র প্রকাশ এবং এর পরবর্তী আমরা কি আশা করতে পারি। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে এই শ্বেতপত্রে কি কি আছে, এবং অধ্যাপক নীলম, আপনার কাছে জানতে চাবো যে একটা দুর্নীতির বিষয়ে আলোচনা হয়েছে এবং অন্যান্য বিষয়ে আলোচনা হচ্ছে, অর্থনীতির আর কোন খাতের ব্যাপারে আরো স্পষ্ট ধারণা আমাদের আসলো এই শ্বেতপত্রের ব্যাপারে, যেটা আমাদের লক্ষ্য রাখা উচিত? সাধারণ মানুষের আকাঙ্ক্ষা এটা স্বাভাবিক যে শুধুমাত্র দুর্নীতির বিষয়ে মানে টাকার অঙ্কে কত হয়েছে সেরকম বিষয়, এবং কে করেছেন এটা আমাদের এখতিয়ারের বাইরে এবং সক্ষমতারও বাইরে আর কি। আমাদের যেমন একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা এসেছে যে আমাদের জিডিপি গ্রোথ কিন্তু হয়েছে, কিন্তু 2015-র পর থেকে এই গ্রোথের যে হার, এই যে জিডিপি যে বাড়ছে, এই বাড়ার যে হার সেটা কমে গেছে। অর্থাৎ আমি মধ্য আয়ের দেশে যাচ্ছি, কিন্তু এবং মধ্য আয়ের দেশে গিয়ে আমার যে উত্তরণটা ঘটার কথা,
মধ্য আয়ের দেশ, উচ্চ মধ্য আয়ের দেশ, বা 2040-এর পরে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল যে আমরা উচ্চ আয়ের দেশে পরিণত হব, সেইটা হওয়ার কোনো সুযোগ আমরা দেখিনি। মানে আমরা যেটা সরকারি পরিসংখ্যানে দেখেছি যে এটা ক্রমবর্ধমানভাবে বাড়ছিল, কিন্তু এই বাড়ার হার আসলে নিম্নগামী। এবং এখানে উল্লেখযোগ্য হচ্ছে যে এই হারটা আপনি সরকারি তথ্য থেকে পাওয়াটা খুব তো মুশকিল, কারণ সরকারি লোকজনই আমাদেরকে বলেছেন, তথ্য ভান্ডার যারা দেখাশোনা করেন, দেখভাল করেন, ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, ওনারাও বলেছেন যে 2014 পরের থেকে কিভাবে এই তথ্যগুলোকে বাড়িয়ে দেখাবার জন্য কিভাবে ওনাদের উপরে চাপ এসেছে এবং কিভাবে এই তথ্যগুলোকে ইনফ্লেটেড করে দেখানো হয়েছে, এইগুলো কিন্তু আমরা শুনেছি ওনাদের কাছ থেকে। এবং সেই ওনাদের সাথে কথা বলার সাপেক্ষে বিভিন্ন অর্থনৈতিক সূচক আবার নিজেদের একটা মানে অর্থনীতির যে স্ট্যান্ডার্ড যে মেথোডোলজি, সেই মেথোডোলজিতে ফেলে একভাবে ক্যালকুলেট করার চেষ্টা করা হয়েছে, এবং সেখান থেকেই দেখা গেছে যে আমাদের গ্রোথ রেটটা কমে এসেছে। আরেকটা জিনিস আছে দিয়েছেন যেটা এই ব্যাপারে আলোচনা, যে এটা একটা উন্নয়নের যে একটা বয়ান বা আখ্যান শব্দটা ব্যবহার করা যে একটা চলছিল, যেটা দিয়ে আশরাফ কায়সার শুরু করেছেন, সেইটার একটা ব্যবচ্ছেদ হয়েছে, এবং সেখানে আপনারা দেখছেন যে তথ্য উপাত্তের একটা বড় গরমিল রয়েছে আনা হয়েছে, এবং এটা অনেকাংশেই রাজনৈতিকভাবে হস্তক্ষেপও একটা হয়েছে 2013-14 পরে। আমি ফেরত আসবো আবার আপনার কাছে, আশরাফ কায়সার কাছে, এই বিষয়টাই জানতে চাবো যে আপনি যেটা আলোচনা করছিলেন যে একটা বয়ান তৈরি হয়েছিল বা একটা আখ্যান তৈরি হয়েছিল, এবং অনেকাংশে আপনি মনে করিয়ে দিচ্ছিলেন যে গণতন্ত্র বনাম উন্নয়নের আলোচনা আমরা শুনেছি অতীতে। এখন তো যেটা বোঝা যাচ্ছে অনেকাংশেই পরিসংখ্যানকে ব্যবহার করা হয়েছে। দেখুন, একটি দেশের যদি পরিসংখ্যান ঠিক না থাকে, সেটি যদি পক্ষপাতমূলক হয় বা কাউকে উপসংহারে পৌঁছানোর জন্য আপনার পরিসংখ্যান করা হয়, এটি কিন্তু গর্হিত অপরাধ। আমরা আরও একটি অপরাধ নতুন করে যুক্ত করলাম, কারণ আমি গত 100 দিনে বলার চেষ্টা করছিলাম যে সৃজনশীল অপরাধ হয়েছে বাংলাদেশে। হ্যাঁ, আমরা আগে কখনো এই অপরাধগুলো দেখিনি। ফলে আপনি যেটি জিজ্ঞেস করছেন, আমরা মনে করি যে পরিসংখ্যানকে বা গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে, সেটা বিআইডিএস হোক, সিপিডি হোক, আমাদের পরিসংখ্যান ব্যুরো হোক, তারা যেন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, তারা যেন তাদের পড়াশোনা, মেধা, রিসার্চ এবং তাদের গাট ফিলিং, তারা যেই প্রসেস মেথোডোলজি ফলো করুক না কেন। আমরা যেমন সিপিডিকে নিয়ে আমরা অনেক সময় এত বিতর্ক দেখেছি গত 15-16 বছরে, এবং সত্যিকার অর্থে গত 30 বছরই, কেননা সিপিডিকে ধরা হয় যে সরকার বিরোধী গবেষণা প্রতিষ্ঠান, এগুলো খুব অন্যায় করা হয়েছে। আমি যখন গণমাধ্যমের মানুষ, আমরা সিপিডির উপরে নির্ভর করেছি যে সেখানকার তথ্য উপাত্ত নিয়ে আমার যাত্রা শুরু হতে পারে কিনা, আমি কোথায় পৌঁছবো সেটা আমি দেখব, কিন্তু কেউ একজন আমার জন্য মাঠ পর্যায়ে বা এফজিডি করে। আমি একটা ছোট আপনাকে প্রশ্ন করি, আমার কাছে মনে হয় যে পরিসংখ্যান, সঠিক পরিসংখ্যান বা গবেষণালব্ধ যে কোনো বিষয়, এটা তো রাজনৈতিক যারা দল আছেন বা শক্তি আছেন তাদের জন্য এক ধরনের উপকারী জিনিস, কারণ তারা এটা ব্যারোমিটারের মতো কাজ করে, কি পরিস্থিতি, আবহাওয়ার কি পরিস্থিতি, তাদের রাজনৈতিক প্রজ্ঞা, তারা সিদ্ধান্ত কিভাবে নেবেন সেটাতে সহায়কভাবে ওনারা ব্যবহার করবেন। আমি যদি আপনার এখন যদি গাড়ির যদি দিক ঠিক না থাকে, আমি না করি, আপনি তো লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। এখানে হচ্ছে যে আমার পক্ষে যায় এমন তথ্য উপাত্ত আমি ব্যবহার করি, আর আমার পক্ষে যায় না এমন তথ্য উপাত্ত আমি ব্যবহার করি না। কাজে আমাদের একটা নৈতিক অবস্থান থাকতে হবে যে আমার মনোপুত তথ্য না হলেও বা গবেষণা ফলাফলটি মনোপুত না হলেও সেটি আমি গ্রহণ করি। আপনি যেটি বলছিলেন সেটি তো একদম বেসিক প্র্যাকটিস হওয়া উচিত, যে আপনি যদি আজকে ইংল্যান্ডের দিকে তাকান, তারা ওই তিতা তথ্যটাই নিয়ে নিজেদেরকে রিবিল্ড করার চেষ্টা করে, যে ঠিক আছে আমাদের শাসন নিয়ে এরকম কথা হয়েছে বা অতীতের শাসন নিয়ে আমরা চেষ্টা করি পারসেপশনটাকে ঠিক করতে পারি কিনা। এখানে তো প্র্যাকটিসটা হচ্ছে, পারসেপশনকে বলা হয় ষড়যন্ত্র। অনেক শব্দের কিন্তু, ধরেন জনগণ আপনাকে ভোট দেয়নি, আপনি বললেন আমি হারিনি, তারা ষড়যন্ত্র করে হারিয়েছে, এরা কারা আমরা ঠিক জানি না। ফলে আমরা একটা ছায়ার সাথে যুদ্ধ করি এবং আমরা এক ধরনের সঠতার ভেতর দিয়ে বেঁচে থাকি, এবং আমাদের চরিত্র এবং চেহারা বদলাতে বেশিক্ষণ লাগে না। একটা ছোট্ট এক্সাম্পল দিই, বিদেশি দূতদের বাসায় আপনি চা খাবেন কিনা, তাদের পেছনে দৌড়াবেন কিনা,
একই দল সরকারে থাকলে একরকম কথা বলে, অপোজিশনে থাকলে আরেক রকম কথা বলে, ওই দুধ কিন্তু চেঞ্জ হয়নি, উনি ওখানে মাঝেই আছেন। তার মানে হচ্ছে যে আমাদের একটা নৈতিক সততার জায়গায় আসতে হবে, আমাদের মানতে হবে যে গবেষকদের কাজ গবেষণা করা, অর্থনীতিবিদদের কাজ অর্থনীতির পর্যালোচনা করা। উনি আমার রাজনীতির মুখপাত্র না, এবং উনি আমার বন্ধু না, উনি হয়তো আমার শত্রুও না, কিন্তু এখন আমরা বন্ধু আর শত্রুর মাঝে আর কিছু নাই। আমি পজিশন অনুযায়ী আমার মতামত চেঞ্জ করব না। আমি প্রফেসর নীলম আরেকটা বিরতি যাওয়ার আগে একটু সময় আছে, আমি এই বিষয়ে তো আলোচনা, আপনি আরেকটি বিষয় বলতে চাচ্ছিলেন, সেটা যদি বলেন যে শ্বেতপত্রের গুরুত্বপূর্ণ একটি দিক যেটা আপনি তুলে ধরতে চাচ্ছিলেন। আচ্ছা, যেমন ধরেন আমাদের এখানে প্রকল্পের যখন নির্বাচন হয়েছে তখন খুব কয়েকটা জিনিস উল্লেখযোগ্যভাবে এসছে। একটা উদাহরণ দেই, আমার মাতার বাড়ি ডিপ সি পোর্ট হচ্ছে না, তাহলে তার একটা কস্ট বেনিফিট আছে। এখন এই কস্ট এবং বেনিফিটের সাথে কতগুলো সিদ্ধান্ত আবার পারস্পরিকভাবে যুক্ত। যেমন আমার একটা চাইনিজ ইপিজেড হবে, চাইনিজ ইপিজেডটার সাথে আমি লিঙ্ক করেছি যে কর্ণফুলী টানেলকে। এখন কর্ণফুলী টানেলের যে ট্রাফিক, চাইনিজ ইপিজেড যদি না হয়, বিনিয়োগ না হয়, তাহলে কর্ণফুলীর ট্রাফিক হবে না। কর্ণফুলীর ট্রাফিক না হলে আমার মাতারবাড়ি ডিপ সি পোর্ট ভায়াবল হবে না। কারণ আমি আপনি তো সেটা করতে চাই না, আমি আপনি সেটা আমার দেশে টাকাতে, আমার দেশেই আমি লোন নিয়ে করেছি, আমার দেশের টাকাতেই আমি লাভজনক করতে চাই, তাই না? এখন এই যে বিনিয়োগের সিকোয়েন্সিং এবং এই যে এগুলো যে হচ্ছে না, এই যে পেসিং এবং সিকোয়েন্সিংয়ের যে গণ্ডগোলগুলো আছে, সেগুলো তো আমার এই ডিপ সি পোর্টের যে সম্ভাব্যতা, অর্থনৈতিক যে লাভ করবার যে বিষয়গুলো, সেগুলোকে প্রশ্নের সম্মুখীন করে, ঝুঁকির মধ্যে ফেলে দেয়। আসলে তো সমন্বিতভাবেই উন্নয়ন পরিকল্পনা হওয়ার কথা ছিল, সেটার হয়তো একটা চেষ্টাও ছিল সেই দিক থেকে, কিন্তু আর একটা যে হচ্ছে না, সেই নজরটা না থাকার কারণে পুরোটাই আমি আবার বলি, মিরেরস্বরে যে ইপিজেডটা হয়েছে সেখানে পানির প্রাপ্যতা নাই, তো আপনি পানির প্রাপ্যতা ছাড়া একটা ইপিজেড করে ফেললেন। এখন সেখানে মানে স্বাভাবিকভাবে এটা শুধু জনগণের অর্থ না, মানে ব্যক্তি খাতের বিনিয়োগ মানে আপনি কিভাবে করলেন এটা? দর্শক, আমরা একটা ছোট বিরতিতে যাব, আমরা ফেরত আসবো শিগগিরই। জানতে চাইবো কেমন আছে অর্থনীতি, জানতে চাইবো শ্বেতপত্রের প্রকাশের পরে আমরা কি আশা করতে পারি। আমাদের সাথে থাকবেন। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ই ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা, তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে 2-3 দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে আমি তৌফিকুল ইসলাম খান কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, তার সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো নিয়ে। আমরা আলোচনা করছিলাম শ্বেতপত্রের যে প্রকাশ হয়েছে অর্থনীতির ক্ষেত্রে, আমরা এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, সংস্কারের ক্ষেত্রে এটা কিভাবে ব্যবহার হবে, আমাদের কি আশা করতে পারি। আমি অধ্যাপক নীলম আপনার কাছ থেকে শুরু করব, যে আপনারা তো শ্বেতপত্র দিলেন, আপনারা এখন এটার ব্যবহার সম্পর্কে সামনের দিনের নীতি নির্ধারণের ক্ষেত্রে কি আশা করছেন? ইমিডিয়েট হচ্ছে আমাদের বাজেট, সামনে জুন মাসে, এবং বাজেট প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। এই বাজেট প্রক্রিয়ায় এখানকার বেশ কিছু বিষয় শ্বেতপত্র যেগুলো সামনে এনেছে, এগুলো
আলোকপাত করতে পারে, সেই বিষয়গুলো যেন বাজেটের মধ্যে সন্নিবেশিত হয় এই বাজেট নির্মাণের প্রক্রিয়ায়, সেই জায়গাগুলোতে প্রবীণ করতে বলছি প্রথমত। দ্বিতীয়ত বলছি হচ্ছে সরকারকে আমরা আহ্বান জানিয়েছি যে একটা সুনির্দিষ্ট অর্থনৈতিক লক্ষ্যমাত্রা আসলে সরকারের ঠিক করা উচিত। আপনার কর্মসংস্থানের দিকেই বলেন, বিনিয়োগের দিকেই বলেন, আমি কবে নির্বাচন হবে সেই অনুযায়ী আমার অর্থনীতি তো পরিচালিত হতে পারে না, কারণ বিনিয়োগের ক্ষেত্রে এই রাজনৈতিক স্থিরতাটা খুবই গুরুত্বপূর্ণ। একজন বিনিয়োগকারীকে জানতে হবে যে আমি যে বিনিয়োগ করব সরকার নির্বিশেষে সেটাকে কন্টিনিউ করবে, এবং এমনভাবে ঠিক করতে হবে যেন সরকার বদলের সাথে সাথে নতুন সরকার যদিও বা এর মধ্যে আসে, তাহলেও সেই সরকার নির্ভয়ে এবং নিশ্চিন্তে কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা ছাড়াই পরিকল্পনার কে গ্রহণ করতে পারেন এবং কন্টিনিউ করতে পারেন। সেটা হচ্ছে আমাদের এক ধরনের আহ্বান আছে, দ্রুতই সেটা শুরু করতে হবে। পিছিয়ে পড়া যে ট্র্যাকিং সিস্টেম, এগুলো যাতে আমরা তথ্যের সংশ্লেষ করতে পারি, এটা একটা বড় ব্যাপার। এলডিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আমরা বলছি যে আমরা 3টা সূচকে কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে গেছে, কিন্তু গ্র্যাজুয়েশন হলে পরে আমাদের ব্যবসা বাণিজ্য যেই ধরনের নতুন নিয়ম কানুনের মধ্যে বা আন্তর্জাতিকভাবে পড়বেন, তার জন্য তাদের প্রস্তুতির যে সময়টা লাগবে, সেই ক্ষেত্রে প্রস্তুতির জন্য একটা বৃহত্তর আলোচনা আমাদের বিনিয়োগকারী ব্যবসায়ী কমিউনিটি এবং সকলের সাথে এটা জরুরি। আন্তর্জাতিক অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ফোরাম সরকারের পক্ষ থেকে আহ্বান করা দরকার, যেখানে যারা আমাদের দেশে বিনিয়োগ করছেন, যারা আমাদের পণ্য কেনেন, যারা এই দেশে বিনিয়োগ করছেন এবং এই দেশের অর্থনীতির নীতি নিয়ন্ত্রণ করছেন, যারা এদের সম্মিলিত একটা প্রয়াসে এই অন্তর্ভুক্তিমূলক ফোরামটা হতে হবে এবং এটা চলমান থাকে। আশরাফ কায়সার, আমরা শেষ পর্যায়ে আছি, আপনার কাছ থেকে জানতে চাইবো যে যেই সংস্কার কার্যক্রম এখন অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছেন বা যে অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়েছেন, এই শ্বেতপত্র থেকে তাদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে? দেখুন, আমরা জানি যে আরও প্রায় 11টি কমিশন কাজ করছে এবং তাতে করে আপনার দুর্নীতির দুষ্ট চক্র কী করে ভাঙা যায়, নির্বাচন ব্যবস্থাপনাতে কি সংস্কার আনা যায়, প্রশাসনে কি সংস্কার আনা যায়। আমি বলবো যে আমরা এখনও কিন্তু সেক্টর স্পেসিফিক আলোচনাতে যেতে পারছি না, এই জন্য যে মাছের পচনটি মাথায় এবং পুরো অর্থনীতি জুড়েই তার ছিন্ন বিচ্ছিন্ন অনেক অদ্ভুত সব কর্মকাণ্ড রয়েছে। যেমন দেখেন, আমরা এমনও শুনেছি যে একটা স্থলবন্দর হয়েছে, 7টি হয়েছে ইনফ্যাক্ট, একটি হয়েছে এমন জায়গায় যার উল্টো দিকে কোনো বন্দর নাই ভারতের, ফলে এটি একটা আইল্যান্ডের মতো। যেরকম আমরা যেরকম সেতু দেখি না যে দুই পাশে সড়ক নেই, স্থলবন্দরও তাই। এটি হয়েছে একজন সচিবের বাড়ি বলে, ওখানে উনি একটি বন্দরের স্বপ্ন দেখেছিলেন, তখন তো সবাই স্বপ্ন দেখছিল, তো উনি বন্দরের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু বন্দরে যে কারা পণ্য নিয়ে আসবে ওখানে 47 কোটি টাকা খরচ হয়েছে এরকম। তার মানে শর্মিন নীলম্বী যেমনটি বলছিলেন যে আমাদের পরিকল্পনায় দুর্নীতি হয়েছে, আমাদের বাস্তবায়নে দুর্নীতি হয়েছে, আমাদের সমন্বয়হীনতার দুর্নীতি হয়েছে, তার মধ্যে বাজেট ব্যবস্থাপনায় দুর্নীতি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এখন আমার যেটা 11টি সংস্কার কমিশন, যার মধ্যে 6টি অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে যুক্ত অনেকটা অর্থনীতির প্রক্রিয়ার সাথেই, তাদের কাছেও প্রস্তাবনা থাকবে যে তাদের সেক্টরগুলোতে দুর্নীতির দুষ্টচক্র বা নীল নকশাটি কিভাবে ছিল। দেখুন, আমি যদি প্রশাসনের কথা বলি, আমাদের অদ্ভুত লেগেছে দেখতে যে একটি সরকার তার প্রশাসনকে রাষ্ট্রের কর্মচারীদেরকে কি করে দলীয় কর্মচারী কিংবা দলীয় কর্মী করে ফেলেছিলেন। অথবা পুলিশ সংস্কারের কথাই যদি ধরি, আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে কোনো বিনিয়োগকারী, যে কোনো অর্থনীতির মানুষ, এমনকি একজন সাধারণ নাগরিকের কাছেও আস্থার প্রতীক, সেটি হয়ে গেছে গোপালগঞ্জের পুলিশ, সেটি হয়ে গেছে। দেখুন, পুলিশের আইজিকে আমরা দেখতাম 70 সালের নির্বাচনে কে কোথায় ভোট দিয়েছিল এইসব নিয়ে আলোচনা করতে, যিনি এই সরকার পতনের 6 মাস আগে পালিয়ে গেছেন। এবং তার মানে হচ্ছে যে এমনভাবে প্রশাসন, পুলিশ, অন্যান্য সমস্ত অর্গানগুলোকে নষ্ট করা হয়েছে। কাজেই কমিশনটিকে দেখতে হবে যে ওই জায়গা থেকে আমরা আবার গ্রাউন্ড জিরোতে ফিরতে পারি কি করে। সেখান থেকে আমরা চেষ্টা করব 1 পা 2 পা করে সামনের দিকে আগানোর। আমি জানি আমাদের প্রত্যাশা অনেক আকাশচুম্বী কখনো কখনো, কিন্তু বাস্তবতা কিন্তু এতটাই কঠিন। কাজেই তাদেরকে খুব চুলচেরা বিশ্লেষণ করতে হবে। এখন আমার যেটা ভয় সেটি হচ্ছে যে বাস্তবতাতে আমরা দেখছি 90% প্রশাসন, যার উপরে সরকারটিকে আস্থা রাখতে হচ্ছে, তারা আসলে গত সরকারের সহযোগীরাই।
দেখুন, আপনি একবার খেয়াল করে দেখুন, নির্বাচন যখন সরকারটি করছিল 12-15 লক্ষ লোক নির্বাচনে যুক্ত ছিল। এমনকি পাকিস্তানে 3 জন কমিশনার বলেছিল যে নির্বাচনটি খারাপ হচ্ছে, আমরা দুর্নীতি করছি। বাংলাদেশে 3টি নির্বাচনে একজন কর্মকর্তাও বলেননি। কাজেই তারাও কিন্তু নৈতিক অপরাধে অপরাধী। এখন অপরাধীকে দিয়ে আপনি কি করে ভালো কাজ করাবেন সেটি জেলখানা থেকে আমাদের শিখতে হবে। দর্শক, সময় শেষ হয়ে গেছে, আমরা আলোচনা শেষ করতে হচ্ছে। আমরা সার্বিকভাবে শ্বেতপত্র প্রকাশের পরে একটা তো বড় আশা হলো যে এটাকে ভালোভাবে ব্যবহার করা হবে। এটা অন্য যে কমিশনগুলো কাজ করছেন তাদের জন্য হয়তো কিছুটা উপকারে আসবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে সরকারের নীতি নির্ধারণের ক্ষেত্রে, সংস্কার কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে এবং সার্বিকভাবে আমাদের অর্থনীতির যে পুনর্গঠন প্রক্রিয়া তার সাথে এটাকে যুক্ত করে এটাকে মাথায় নিয়ে সামনে নীতি নির্ধারণ করতে হবে। সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যেই অভিজ্ঞতা উঠে এসছে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে, আমরা দুর্নীতির কথাই বলি আর এটার পরিকল্পনা প্রণয়নের কথা বলি, সেই দিক থেকে যদি আমি চিন্তা করি তাহলে এটা নিঃসন্দেহে যে ভুলগুলো হয়েছে, যে অপরাধগুলো হয়েছে সেটা যেন না হয় সেই বিষয়ে মনোযোগী হতে হবে। দর্শক, আজ বিদায় নিচ্ছি। আমাদের সাথে আবার আরেকটি পর্বে ফেরত আসবেন সেই আশা রেখে। জানতে চাইব আমরা কেমন আছে অর্থনীতি।